নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বুঝেই গেছেন প্রচণ্ড ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনাগুলো আপনারাই কিন্তু পাঠান। তো যারা ভাবছেন আমার সাথে বা আমাদের সাথে, আমার এই ফ্যামিলির সাথে ঘটনা শেয়ার করবেন, অনেক ঘটনাই আছে আপনার কাছে, তো পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011106740, নতুবা আমাদের মেইল আইডি kothaigalpo@gmail.com, সেখানেও পাঠিয়ে দিতে পারেন। অ্যান্ড আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ফেসবুক পেজ কথায় গল্প ভুতুরে আড্ডা স্টেশন, সেখানেও আপনারা ইনবক্স করতেই পারেন। উপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি, সবসময় সেটা আপনাদের কাছে ভিজিবল থাকবেই, এখানে আপনারা পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়। অ্যান্ড ঘটনাটা শুরু করি। এখানে কিন্তু সকলের ঘটনাই শোনানো হয়, এই কথাটা দিয়ে শুরু করছি। প্রথমে আমি অনেকদিন পরে মৌসুমি, অনেকেই জানেন আমার ছোটোবেলার বান্ধবী অ্যান্ড অলসো খুব ক্লোজ ফ্রেন্ড আমার। ও অনেকদিন ধরে বলেছিলাম যে তুই কিছু ঘটনা দে, সবাই তো পাঠায়, বাট কালেক্ট করা ঘটনা তুই যখন দিবি, মানে তুই তো বুঝেই গেছিস কীরকম ঘটনা প্রেজেন্ট করা হয় এখানে। তো ও অনেক খুঁজে পেতে, মানে ছোট ছোট ঘটনা বলছে না এগুলো আমার দিতে ইচ্ছে নেই, তো একটা খুব ভয়ঙ্কর একটা ঘটনা ও আমাদের জন্য কালেক্ট করেছে। অ্যান্ড আজকে তোমরা বলতেই পারো আসাম স্পেশাল, কারণ আসামের নিরঞ্জন সাহা পাঠিয়ে দিয়েছে একটা ঘটনা। প্রথমে নিরঞ্জনের ঘটনাটা দিয়ে শুরু করি, কারণ আমার কাছে আমার ফ্যামিলি মেম্বার আগে, তারপর ফ্রেন্ড, তারপর রিলেটিভস আসে। ঠিক আছে, তো চলো তোমাদের ঘটনা আগে শেয়ার করবো নিরঞ্জন সাহার। তো নিরঞ্জন এখন কিন্তু দোস্তুর মতো ডক্টর প্র্যাকটিস করছে, এবং ঘটনাটা কিন্তু নিরঞ্জন যখন অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে, ও অলরেডি মানে ডক্টর মানে ডিগ্রি নিয়েছিল, তখন এই ভৌতিক ইনসিডেন্টটা ওর সঙ্গে ঘটে। হ্যাঁ, তো ব্যাপারটা কি হয়েছে, নিরঞ্জন আসামের, তো নিরঞ্জন যার ব্যাপারে মানে বলেছে সে তো নেই আমাদের মধ্যে, তো নামটা মেনশন করতে মানা করেছে, বলছে দিদি তুমি আমার নামটা নাও। তো নিরঞ্জন তোমার ওর বন্ধুর নাম, ওরা মানে সবাই ইয়ার্কি মেরে ক্যাবলা ক্যাবলা ডাকতো। হ্যাঁ, তো ক্যাবলা বলে আমি সম্বোধন করছি, যদিও ও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, জিনিয়াস যাকে বলে। ঠিক আছে, ওই রকম ছিল, তুখোর ছিল। তো ব্যাপারটা কি হয়েছে, নিরঞ্জনের যে বাড়ি একটা গলিতে, হ্যাঁ, গলির প্রথম মানে বাইলেনের প্রথম বাড়িটাই হলো নিরঞ্জনের। হ্যাঁ, এই তো লম্বা গলি, তো বাইলেন 1, বাইলেন 2, বাইলেন 3, বাইলেন 4। তো ওর পিসির বাড়ি বাইলেন নাম্বার 6-এ, ওর বাইলেন নাম্বার 1-এর একদম সামনে, আর ওর পিসির বাড়ি বাইলেন নাম্বার 6-এ, তার মানে কাছাকাছি। যদিও ওর পিসির কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। ব্যাপারটা কি হয়েছে, ওর পিসির শ্বশুর শাশুড়ি অনেকদিন ধরে পিসিকে ফলো করছিল, এবং মেয়েটা এত শান্ত, এত ভদ্র, আর ওদের ফ্যামিলিকে জানতোই। তো তাই ওরা নিজেই ইনিশিয়েটিভ নিয়ে প্রপোজাল দেয় নিরঞ্জনদের বাড়ি, এবং তখন কিন্তু পিসির প্রপোজালটা মানে এখানেই বিয়ে ঠিক হয়। আর সব মা বাবারাই চাই বলো নিজের মেয়েকে কাছে পিঠে রাখতে, তাই না? যেখানে জানে যে ফ্যামিলিটাও খুব ভালো, কারণ অনেকদিন ধরেই তো ওনারা দুজনেই এই পাড়ার বাসিন্দা, যদিও একটু দূর আর কি। তো ঠিক আছে, বিয়ে হয়েছে। তো নিরঞ্জনের মায়ের বিয়ের পরেও এই ননদের সঙ্গে খুব ভালো কিন্তু ওনার সাক্ষতা। হ্যাঁ, ওরাও আসে যায় ওরকম টাইপের। তো নিরঞ্জন প্রায় সময় পিসির বাড়ি চলে যেত। হ্যাঁ, ওখানে পিসির ঠিক অপোজিটে এই মানে বাইলেন ধরো 6, তো 6-এর এই সাইডে পিসির বাড়ি, ওই সাইডে আরেকটা ছেলে, ওই ক্যাবলার বাড়ি আর কি। হ্যাঁ, তো পিসির বাড়ি যখন যেত, ওই ক্যাবলা যেহেতু সমবয়সী ছিল, নিরঞ্জনের সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। ওরা ফুটবল খেলা বলো বা ওই ক্রিকেট খেলা, ওই একসঙ্গে মানে একটা টিম মিলে খেলতো। তো দুজনেই সায়েন্স নিয়ে পড়ছে, এবং যেহেতু নিরঞ্জনের ইচ্ছেই ছিল যে ডক্টর হওয়ার, তো ওরকম মানে কম্পিটিটিভ এক্সামও দেওয়া শুরু করেছে, এবং ফার্স্ট চান্সই পেয়ে গেছে। ওয়ারেস ক্যাবলার খুব ইচ্ছে ছিল যে মানে প্রফেসর হওয়ার। তো ওর মানে ইয়েই ছিল, স্বপ্নই ছিল যে ও সায়েন্স নিয়ে পড়বে, এমএসসি কমপ্লিট করে পিএইচডি করবে। ঠিক আছে, ডক্টরেট করবে, মানে এদিকে ডক্টর হবে, ও ওদিকে ডক্টর, মানে ওর পুরো মানে হয় না, এক একজনের দেখো সবার তো লক্ষ্য একরকম থাকে না, আলাদা 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 আমাদের গোল থাকে। তো ওর মানে প্রফেসরের হওয়ার খুব ইচ্ছে ছিল। তো ঠিক আছে, তো ও তো মেডিকেল কলেজে চলে যায়, অ্যান্ড ক্যাবলা ওখানে পড়াশোনা করছে। ক্যাবলার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, ও কেমিস্ট্রিতে অনার্স ছিল, অ্যান্ড ক্যাবলা তোমার এমএসসিতে অ্যাডমিশন নিয়েছে। হ্যাঁ, কেমিস্ট্রিতে মানে অনার্স ছিল, এমএসসিতে অ্যাডমিশন নিয়েছে। তো তখন অলরেডি নিরঞ্জনের ফাইনাল এক্সাম হয়ে গেছে। হ্যাঁ, তো ফাইনাল এক্সাম দেওয়ার পর তোমার তখন কিন্তু ক্যাবলা কেমিস্ট্রি মানে এমএসসি অ্যাডমিশন নিয়েছে, কমপ্লিট হয়নি। আর নিরঞ্জনের ফাইনাল এক্সাম কমপ্লিট হওয়ার পর হঠাৎ ওর মা মানে যখন ও বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, ফোন করে বলেছে ক্যাবলা মারা গেছে। তো বলছে মানে ক্যাবলা, কোন ক্যাবলা? বলছে এই পিসির বাড়ির অপোজিটে যে থাকতো ওই ক্যাবলা মারা গেছে। বলছে কি বলছো, কবে মারা গেছে? বলছে অ্যাকচুয়ালি তোর পরীক্ষা চলছিল, ফাইনাল এক্সাম তো, যাই হোক তোর তো খুব ভালো বন্ধু, তাই আমরা বলিনি,
সবাইকে মানা করেছিলাম, পিসির ছেলেদেরকেও মানা করে দিয়েছিলাম তোকে যাতে না জানায়। ওরাও বলেছিল না না জানিও না, ছেলেটা পরীক্ষা দিক, হাজার হোক ছোটোবেলার থেকে একসঙ্গে খেলেছে, খুব ভালো বন্ধু, বলার দরকার নেই। তো ও তো আকাশ থেকে পড়েছে, মানে বলছি কি হয়েছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, ক্যাবলার না ওই জন্ডিস হয়ে গেছিলো, বুঝতে পারেনি, এবং সেটা এত বাজেভাবে গাড়িয়ে গিয়েছিল না, অনেক ট্রিটমেন্ট করার পরে ওকে বাঁচানো যায়নি। হ্যাঁ, তো তখন মানে নিরঞ্জন আমাকে যেটা বললো, মানে বলছে জানো আমাদের হিউম্যান সাইকোলজি প্রচণ্ড অদ্ভুত দিদি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমি যদি তখন মানে আমাদের পাড়াতেই থাকতাম, ক্যাবলার সংস্পর্শে থাকতাম, উঠতে বসতে দেখতাম, তখন হয়তো আমি এই কষ্টটাকে সহ্য করতে পারতাম না, হয়তো এখানে ফেইন্ট হয়ে যেতাম, আমি মানে কেঁদে একদম পাগল হয়ে যেতাম, আমাকে সামলানো হয়তো মুশকিল ছিল। কিন্তু এই বিগত 4 বছর ধরে যেহেতু মানে একটা মানে হয় না আউট অফ সাইট আউট অফ মাইন্ড, ওই ব্যাপারটা এসে গেছিলো। অ্যান্ড অলসো প্রথমে আমরা মোবাইলে কথা বললো, যেহেতু দুজনেরই পড়ার প্রেশারটা এত বেশি ছিল, 1 মাসে 2 মাসে এরকম কথা হতো, ওরও প্রেশার ছিল আমারও প্রেশার ছিল। হ্যাঁ, কিন্তু বাড়ি আসলে কিন্তু ওর সঙ্গে দেখা হতো, আড্ডাও মারতাম। তো বলছে কিন্তু যেহেতু আমরা মানে কি বলবো, এটাই আমাদের হিউম্যান সাইকোলজি প্রচণ্ডই পিকুলিয়ার, প্রচণ্ডই অদ্ভুত, যে আমি যেহেতু এতদিন ধরে ওর সংস্পর্শে নেই, আমি চোখের জল ফেলেছি, কিন্তু হয়তো ওর কাছের পিঠে থাকলে, ওই পাড়াতে তখন যদি আমি উপস্থিত থাকতাম, তখন হয়তো আমাকে কেউ আটকাতে পারতো না। আসলে সত্যি খুব কষ্টের ঘটনা গো। কিন্তু ওয়ারেস আমি দূরে ছিলাম, তাই হয়তো নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। ঠিক আছে, তো এই গেল। তো যাই হোক, খুব কষ্ট যখন ও ফিরে এসছে, সবই মানে সবাই বলা বলি করতো, মানে ওদের ফ্রেন্ড সার্কেলটাও ক্যাবলার মানে খুব মিস করতো ক্যাবলাকে। তো এই ঘটনার মানে ও ক্যাবলার মৃত্যুর এবং ওর ফাইনাল এক্সামের পর ও একটা মানে যাই হোক ওর সব কিছু ইন্টার্নশিপ সব কিছু কমপ্লিট করে ও একটা নার্সিং হোমে অ্যাজ এ ডক্টর জয়েন করে। তারপর কিছু ছুটি ছাটা নিয়ে ওই শীতের দিনে ও মানে আসে আর কি। হ্যাঁ, মানে শীতের পিঠাপুলি সব কিছুই তো হয়, আসামের বিহু হয়, মাঘ বিহু হয়, ওই দৌরান ও আসে ছুটি নিয়ে। হ্যাঁ, তো যেহেতু ও এসছে, আর নিরঞ্জনের মা বাবারা কিন্তু মানে কি বলবো একাদশীটা করতেন, যদিও ওনারা ননভেজ খান, কিন্তু ওই একাদশী দ্বাদশীগুলি করতেন। তো তখন ওই দরান পড়েছিল একাদশী। তো পিসি ফোন করে ওর মাকে বলছে, নিরঞ্জনের মাকে, যে আজকে নিরঞ্জন আমাদের বাড়িতে দুপুরও খাবে রাত্রেও খাবে। হ্যাঁ, তোমরা তো একাদশী করো, ওর জন্য বেকার দরকার নেই কিছু রান্না। বলছে না, আমি ভেবেছিলাম নিরামিষ রান্না। বলে না, কোনো দরকার নেই, ছেলেটা এতদিন পরে এসেছে, পিসির রান্না খাবে। তারপর বললো যে বৌদি তুমি তো চিতল মাছ খুব ভালোবাসো, আমাদের গুয়াহাটি মানে আসামে কিন্তু খুব ভালো ভালো ব্রহ্মপুত্রের চিতল মাছ পাওয়া যায়, মানে খুব মানে কি বলবো খুব টেস্টিও হয় আর প্রচুর পরিমাণে পাওয়া যায়। হ্যাঁ, তো বলছে তুমি তো চিতল মাছ ভালো পাও, আর দাদা মাটন ভালোবাসে, তোমাদের জন্য আর রান্না করে পাঠাবো না, রাতেরবেলা নিরঞ্জনের হাতে কাঁচা পাঠিয়ে দেবো, ওকে বলেই তুমি ডিপ ফ্রিজারে রাখিয়ে দিও, কালকে রান্না করে খেও। তখন নিরঞ্জনের মা নাকি বলেছে, কারণ নিরঞ্জন এগুলো শুনেছে আর কি, আর মেয়েদের কথাবার্তা তো বলছে, আমার কানে এসেছিল, বেটা আচ্ছা ঠিক আছে, মা পিসিতে এরকম কত কিছুই কথা বলে, খুনসুটি চলতেই থাকে ওদের। তো বলছে না না দূর ঠাকুরজি, ও গা বাঁচানোর জন্য না, আমাদেরকে রান্না করে খাওয়াবা, কোনো দরকার নেই কাঁচা পাঠানো, হ্যাঁ তুমি রান্না করে খাওয়াবা। কি বৌদি ভয় পাচ্ছ, বৌদি বেশি খেয়ে ফেলবো নিমন্ত্রণ করলে? তো এই নিয়ে হাসাহাসি হচ্ছে। তো বলছে না না বৌদি বানাবো তো, কিন্তু মানে রান্না করাটা তো দুপুরবেলা রানবো, তোমরা আবার কালকে খাবে, নষ্ট হওয়ার থেকে ভালো আমি কাঁচাটা সরিয়ে রাখবো। আর খুব ভালো চিতল মাছ পেয়েছে, হ্যাঁ তোমার ঠাকুর জামাই, তো ওটার জন্য মানে যখনই এনেছি তখনই তোমার কথা মনে পড়েছে, আমি কিন্তু সরিয়ে রাখবো। ঠিক আছে, তো যাই হোক, পরে মানে ওই দিন তো গেল, ওই দিন সকাল মানে দুপুরের আগে পিসির বাড়ি হাজির হয়ে গেল। তো পিসির ছোট ছেলেটা মানে নিরঞ্জনের প্রচণ্ড নেওয়াটা, মানে দাদা ভাই বলে পাগল, মানে দুটো মোবাইলে গেম খেলছে, মানে প্রচণ্ড উৎপাত। ইভেন কোথাও গেলেও নিরঞ্জন এই ভাইটাকে নিয়ে যায়। তো গেছে পিসির বাড়ি, পিসি তো খুব দুপুরবেলাও খাওয়ালো, রাতেরবেলা খাওয়ানোর পর টাপারওয়ারির দুটো বক্সে, একটা ধরো গ্রিন বক্সে মাটন দিয়েছে, অ্যান্ড রেড বক্সে তোমার ওই পিঙ্ক বক্সে ওই চিতল মাছ, 4 পিস চিতল মাছ আর আধা কেজি মতো তোমার পাঁঠার মাংস দিয়েছে। হ্যাঁ, যেহেতু ওনার দাদা পাঁঠার মাংস খেতে খুব ভালোবাসে, তখন নিরঞ্জনকে বলছে যে বাবা এই দুটো বাক্স নিয়ে যা, গিয়ে তুই আজকে তো মার একাদশী, মা ধরবে না, তুই ডিপ ফ্রিজারে ঢুকিয়ে দিস। বলছে ঠিক আছে পিসি, দিয়ে দাও। তো বলছে কি আছে? তো বলছে তোর মার সঙ্গে কথা হয়ে গেছে, কি আছে অত দেখতে হবে না, তুই খালি নিয়ে চলে যা। হ্যাঁ, তো কারণ নিরঞ্জনকে হয়তো মাছ মাংস নিলে বললে হয়তো নিত না, হ্যাঁ ও নিতে চায় না জানাইলে। তো পিসি যখন বারবার করে বলছে, তখন আর কি হবে, বাধ্য হয়ে নিয়েছে। এটা এই ক্ষেত্রে যদি মা হতো কোনোদিনও নিত না আর কি। তো যাই হোক, ও নিয়ে তো যাচ্ছে, আর পিসির ছোট ছেলে দাদা ভাইয়ের সঙ্গে থাকবে আজকে রাত্রেবেলা থাকবে। তো পিসিও বলছে ঠিক আছে।
তো ওরা মানে ওই তোমার একটা প্লাস্টিকেই দিয়েছে দুটো ডাব্বা, একটার মধ্যে চিতল মাছ, একটার মধ্যে মাটন দিয়ে যাচ্ছে। তো বাইলেন নাম্বার 6 থেকে বেরিয়ে ওরা গলিটা ধরেছে, তা আস্তে আস্তে বাইলেন নাম্বার 1-এ আসবে। তো যেই বেরিয়েছে হঠাৎ নিরঞ্জনের কাঁদনের সামনে কেউ ফিস ফিস করে বলছে, অনেক দিন হলো চিতল মাছ খাইনি, চিতল মাছটা আমাকে দিয়ে যা। তো না বলছে যে গলাটা শোনা শোনা মনে হচ্ছে, চেনা চেনা, কিন্তু একটু নাকি নাকি সুরে কে বলছে এই কথাটা। তো তখন ওনার ভাইয়ের দিকে তাকিয়েছে, হয়তো ভাই ভেবেছি মস্করা করছে। তো বাইলেন নাম্বার 4-এর দিকে এসছে, আবার বলছে, কি রে বললাম যে চিতল মাছটা দিয়ে যা, মাটনটা তুই নিয়ে চলে যা, চিতল মাছটা আমাকে দিয়ে যা, চিতল মাছটা আমার খুব প্রিয় ছিল রে। তো বলছে কে বলছে, তখন না ভাইকে জিজ্ঞেস করছে, এই তুই কি আমার ভয় দেখানোর জন্য নাকি নাকি সুরে কথা বলছিস? বলছে না দাদা ভাই, আমি তো চুপচাপ করে হাঁটছি, আমি কোথায় কথা বললাম। তো বলছে ঠিকই তো, আর গলাটা তো ভাইয়ের মনে হচ্ছে না, গলাটা চিনতে পারছি কিন্তু নাকি সুর হওয়াতে ও ঠাহর করতে পারছে না, মানে এই স্টাইলে কে কথা বলতে, মানে ওনা ভাবছে এরকম বলতে বলতে বাইরের নাম্বার যেই 1-এ এসে গেছে, আমি বললাম আমি সামনেই ওদের বাড়ি, তখন ওই শটটার আগে বলছে, বললাম যে চিতল মাছটা দিয়ে যা আমাকে, কতদিন হলো খাইনি, মাটনটা নিয়ে যা, আমি বলেছি নাকি মাটনটা দিয়ে যা, বলে এক ধাক্কা নাকি পেছনে এমনভাবে মানে পেছন দিকে একটা ফোর্স মেহসুস করলো না, যেমন ও উষ্টা খেয়ে এরকম করে পড়লো। সঙ্গে সঙ্গে তো ডাব্বা ডুব্বাও পড়ে গেছে হাত থেকে, মানে ও তো মানে বুঝতে পারিনি না এরকমভাবে পড়বে, একদম পুরো এরকম করে মুখ থুবড়ে পড়েছে। যাই হোক চোট টোট লাগেনি। তো ভাইটা বলছে, দাদা ভাই তুই পড়লি কী করে, হ্যাঁ এখানে কী করে পড়লি, শুকনা জায়গার মধ্যে তুই আছাড় খাস, হ্যাঁ। তো তখন বলছে যে জানি না কি হয়েছে। তো যাই হোক ও প্যাকেটটা নিয়েছে, প্যাকেটটা নিয়ে না মানে দুটো হলে তো দেখবে, দুটো উপর উপর দিলে না দেখবে মানে জিনিসটা এতটুকু হ্যাভিও হয় অ্যান্ড অলসো মানে বাল্কি হয়, কিন্তু ওখানে মনে হচ্ছিল কি আরে হঠাৎ হালকা কেন হয়ে গেলো, একে তো পড়েছে জামা কাপড় মানে ধুলাবালি লেগেছে, আর অতটা ইয়ে না করে ইগনোর করে গেছে, গিয়ে বলছে মা পিসি তোমাকে জন্য কি যেন পাঠিয়েছে, বললো আমাকে তোমাকে মানে দেখিয়ে ডিপ ফ্রিজারে আমাকেই ঢুকাতে বললো। বলছে ঠিক আছে ঢুকিয়ে দে। তো পিসির ছেলেও ছিল, পিসির ছেলেকে বলছে আর ইয়েটা খুল, ফ্রিজের ইয়ে দরজাটা খুলে প্লাস্টিক থেকে দেখে একটা ডাব্বা, ওটা একটা ঢুকিয়েছে, কারণ নিরঞ্জন দেখেনি, পিসি মানে ঢুকিয়েছে দেখেছে, যখন ক্যারি করছিল বুঝতে পারছিল তখন ভারী অ্যান্ড হালকা, বাট অ্যাকচুয়ালি কী ঢুকিয়েছে তা জানে না। তো যেই ডিব্বাটা ঢুকিয়েছে তখন পিসির ছেলে বলছে আরেকটা ডিব্বা কই, বলছে আরেকটা ডিব্বা মানে কটা ডিব্বা দিয়েছিল, বলে দুটো ডিব্বা দিয়েছিল। তো বলছে না এখানে তো একটা ডিব্বাই, বলছে তুই যে পড়েছিস দেখ ওখানে পড়েছে নাকি, গিয়ে দেখে কোনো ডিব্বা ডাব্বা নেই, হ্যাঁ কিচ্ছু নেই, মানে মোবাইলের আলো দিয়ে টিয়ে সব কিছু দেখেছে। তো বলছে যে হ্যাঁ পিসি হয়তো একটা ডাব্বাই দিয়েছে, আর পড়লে কি দেখা যেত না নাকি। তো বলছে যে না না মা দুটো ডাব্বা দিয়েছে। তো যাই হোক বলছে, তখন ওর মা নিরঞ্জনের মা দুটোকে থামিয়ে বলছে হ্যাঁ থাম, হ্যাঁ পিসি দিয়েছে, আগে থ্যাংক ইউ তো বলি পিসিকে। আর তারপরে ফোন করে বলছে ঠাকুরজি পাঠিয়েছো, বললাম তোমার হাতে রান্না খাবো আর তুমি পাঠিয়ে দিয়েছো, হ্যাঁ। তো বলছে হ্যাঁ বৌদি, আর শোনো না চিতল মাছের তুমি তো মুইঠা ভালো পাও, কিন্তু ওটা না পিস করে পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ। তো যদি দেখো চামচ দিয়ে যদি কুড়িয়ে পারো বানাবে, আদারওয়াইজ পিসই বানিয়ে খেয়ে নেবে, আর কি পিসটাই খেয়ে নেবে। তো বলছে যে চিতল মাছ মাটন তুমি কি একটা ডাব্বায় পাঠিয়েছো, বলছে না দুটো ডাব্বায়, কেন আমার ছেলে তো দেখেছে দুটো ডাব্বায়, বলছে হ্যাঁ ও বলছিল মা দুটো ডাব্বা দিয়েছে কিন্তু ডাব্বা তো একটা ডাব্বা পেয়েছি। তো বলছি কী বলো, বলছি হ্যাঁ একটা ডাব্বাই পেয়েছি, কি হলো ব্যাপারটা, বলছে না আমি তো দুটো ডাব্বা, মানে এরকমই চলছে। আচ্ছা বলছে ঠিক আছে চলো, হয়তো রাস্তাঘাটে হয়তো পড়ে গেছে, কিন্তু রাস্তাঘাটে পড়বে কি করে, প্লাস্টিক তো পুরো ইনট্যাক্ট, কোনো ফুকা ফাঁকা নেই, আর এইটুকুনি ফুকা দিয়ে নিশ্চয়ই এত বড় ডাব্বা পড়তে পারে না, তাই না, টাপারওয়্যারের ডাব্বাগুলি যে থাকে। তো যাই হোক ওই দিনটা গেল। ওই দিন রাত্রেবেলা দুই ভাই একসঙ্গে ঘুমিয়েছে, তো ভোর রাত্রে নিরঞ্জন প্রচণ্ড চিৎকার করে উঠেছে। তো চিৎকার শুনে ভাইও উঠে গেছে, ওর মাও দৌড়ে এসছে, দেখে নিরঞ্জন ঘেমে ঠেমে শেষ। তখন বলছে দিদি ওই দিন আমি যা স্বপ্ন দেখেছি আমি ভয়ে পুরো থরথর করে কাঁপছি। বলছে কি হয়েছে, বলছে আমি ফর দ্য ফার্স্ট টাইম, এতদিন ওর মৃত্যু হয়েছে আমি কোনোদিনও ওকে স্বপ্ন দেখিনি, ফর দ্য ফার্স্ট টাইম আমি কিন্তু ক্যাবলার স্বপ্ন দেখেছি। ক্যাবলা আমাকে এসে বলছে কি রে তোকে এতবার করে বললাম চিতল মাছ আমি এত ভালোবাসি, তুই আমাকে দিলি না, হ্যাঁ ওর জন্য তো তোকে ধাক্কা মেরে ফেলতে হলো, আর তারপর আমি মাছটা নিয়ে গেলাম, বললাম মাংসটা নিয়ে যা, মাছটা আমাকে দিয়ে যা, কত বছর হয়ে গেছে জানিস আমি মাছ খাই না, তুই তো জানতিস না আমার চিতল মাছ যে প্রিয়, তোর পিসির বাড়িতে হলেও তো আমাকে দিয়ে যেত আমাদের বাড়িতে, তোর মনে নেই। হ্যাঁ তখন না ও স্বপ্নেই যেমন বুঝতে পারছে, গলাটা এখন বুঝতে পারছে নাকি স্বরে হলেও সেটা যে মানে ওর ওয়ে, মানে একটা এক একজনের দেখবে কথা বলার স্টাইল থাকে না, আমার এক আলাদা, আমার হাজব্যান্ডের আলাদা, প্রত্যেকে তো আলাদা আলাদা স্টাইল থাকে। তখনও বুঝতে পারছে যে আরে এটা তো ক্যাবলা ছিল,
তো আবার ক্যাবলা এটাও বলেছে, কাকিমাকে বলিস রাগ করতে না, হ্যাঁ আমি খেয়েছি। কাকিমা তো চিতল মাছ ভালোবাসে, ওটার জন্যই তো পাঠিয়েছিল পিসিমণি, কাকিমাকে বলিস কিন্তু রাগ করতে না। তো আমি খেয়ে নিয়েছি বলে ওইটা দেখি ও চিৎকার করে উঠে গেছে। তখন তো মাকে বলছে, মা এরকম এরকম ব্যাপার। বলছে কি বলিস? বলছে হ্যাঁ এই ব্যাপার, ক্যাবলা এসে আমার কোনোদিনও দেখিনি, হঠাৎ স্বপ্নে এসে বলছে মাছটা নাকি ও নিয়ে গেছে, দেখো তো মা। তো এটা শুনে ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তারপর মা বলছে দাঁড়া, মানে উনি তো মনে মনে ঠিক করে নিয়েছে ঠাকুর বাড়ি নিয়ে গিয়ে ছেলেকে ছাড়াবে। সকালে হতে না হতেই ননদকে ফোন করেছে, বলে ননদ জানো, মানে নাম ধরে বলেছে যে জানো আর কি হয়েছে? বলে কি হয়েছে? ওই যে তোমাদের অপোজিটের যে ক্যাবলা জানো নিরঞ্জনকে স্বপ্ন দেখিয়েছে। বলি কি স্বপ্ন দেখিয়েছে বৌদি? বলছি যে বলছিলাম না মাছ পাচ্ছে না মাছ পাচ্ছে না, স্বপ্নে এসে বলে গেছে মাছটা নাকি ও খেয়েছে। আবার বলছে কাকিমাকে রাগ করতে মানা করিস, আমি অনেক বছর ধরে মাছ খাই না তো, খুব তুই তো জানিস আমার প্রচণ্ড প্রিয়। বলে কি বলো? বলছি হ্যাঁ। বলে বাবা রে বাবা, এটা তো প্রচণ্ড ভয়ঙ্কর জিনিস। বলছে আরেকটা জিনিস ভুল হয়ে গেছে বৌদি। বলছে কি হয়েছে? বলছে অ্যাকচুয়ালি আমাদের ননভেজ দিলে না নুন লঙ্কা আর আমি কি করি ম্যাচের কাঠি আছে না, ওটা জ্বালিয়ে মানে ওই যে পোড়া কাঠিটা একটা ঢুকিয়ে দিতে হয়। পিসিটা না তাড়াহুড়ায় ওটা ভুলে গেছে, নিরঞ্জনের পিসি। তো বলছে যে এখন কি করা যায়? তো বলছে না তুমি ঝাড়িয়ে দাও। হ্যাঁ, তারপর বলছে যে মানে ওই ছোট নো তো গেছে, ছোট নো তো ছিল ওর সাথে, ওকেও ঝাড়িয়ে দিও। বলছে হ্যাঁ আমি সকালবেলায় নিয়ে যাবো ওদের দুটাকে। ঠিক আছে। এদিকে মানে নিরঞ্জনের পিসি পাশের বাড়ি একজন বয়োজ্যেষ্ঠ ছিলেন, ওখানে গিয়ে বলছে মাসিমা জানেন এরকম এরকম অবস্থা হয়েছে, ক্যাবলা নাকি নিরঞ্জনের স্বপ্নে এসে দেখেছে আমি কালকে এরকম মাছ ননভেজ পাঠিয়েছি, তো নিরঞ্জনকে এসে নাকি এরকম এরকম বলেছে। বলছে আরে ক্যাবলা তো ওদের বাড়িতেই আছে, ওর আত্মা তো যায়নি এখন। বলছে কি বলেন? বলছে হ্যাঁ কত পাড়ার মানুষই তো দেখেছে। বলছে ওদের বাড়ির মানুষ জানে? বলছে ওরা তো ইউজ টু হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে ওদের ক্যাবলাকে এরকম করে থাকতে থাকতে। আরে তোমাদের বাড়ি মানে বাড়ি গেটটা পার হওয়ার পর ওদের বাড়ির গেটের যে মুখে জাম গাছটা দেখেছো না বড়, অনেকে নাকি জাম গাছে দেখেছে ক্যাবলাকে। তো বলছে কি বলছেন মাসিমা, আমার তো হাত পা কাটা দিয়ে উঠছে, মানে গায়ে উঠছে। বলছে হ্যাঁ গো হতে পারে, মানে ও যখন স্বপ্ন দেখিয়েছে আর যেহেতু নিরঞ্জনের সঙ্গে এত ভালো ফ্রেন্ডশিপ ছিল, হতে পারে, এই কোনো আশ্চর্য নয়, হতেই পারে। তো তারপর থেকে পিসি কান ধরেছে, আর ওই ননভেজ মানে কাঁচা ছাড়ো মানে রান্না করা উনি আর কাউকে এরকম করে পাঠাতেন না। ইনফ্যাক্ট মানে উনি প্রচণ্ড ভয় পেয়ে গেছেন। পরে পরে মানে দুদিন পরে ওই যে ডাব্বাটা নাকি জাম গাছের নিচেই ওরা আবিষ্কার করেন, মানে ইয়ের ফ্যামিলি কি বলে ক্যাবলার ফ্যামিলি, মানে কার না কার ডাব্বা ওর জন্য বাইরে মানে ঝাঁটা দিয়ে ওদের একটা ডাস্টবিন ছিল ওখানে মানে রেখে দিয়েছে। তো এটা নিরঞ্জনের পিসিনাকে দেখেছে এবং ডাব্বা দেখে তো উনি চিনতেই পেয়েছেন এটা ওনার ডাব্বা, কারণ টাপারওয়্যারের জেনারেলি উনি মানে কাজ করেন এবং ওনার ঘরে এই ডাব্বাটা থাকে আর কি। হ্যাঁ, তো যাই হোক তো বুঝাই গেল যে কে কোথায় থেকে নিয়েছিল। তো এরকম একটা ঘটনা কিন্তু নিরঞ্জনের সঙ্গে ঘটেছে। ওর ডাক্তার মানুষ, বলছে আমি ডক্টর, আমি কিন্তু এটা বলবো না যে আমি এগুলো বিশ্বাস করি না, আমি কিন্তু বিশ্বাস করি। কারণ আমি এটা মানি যে দেখো দিদি, যেটা আমিও বলি সবসময় বলি যে নিশ্চয়ই এমনটা একটা কিছু জিনিস আছে যেটা আমাদের শরীর থেকে বের হয়ে গেলে আমাদের শরীরের পচন ধরে, ডেড বডি যে পচে যায় তাড়াতাড়ি ওকে দাহ সংস্কার বা কবরস্থ করা হয়। অথচ এটা তো বছরকে বছর এই দেহটা আমি নিয়ে চলি। সেম কথা তো আমিও বলি যে সত্যি তো দেখো বছরকে বছর এটাকে এত লালিত করছি, যত্ন করছি, কিচ্ছু হচ্ছে না, কাটছে নিজে নিজে কাটছে এবং নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু কি এমন জিনিস আমাদের শরীর থেকে বেরিয়ে গেলে মানে পুরো শেষ হয়ে যায়, পুরো পচন ধরে যায়, ওটাকেই না হয় সোল, ওটাকেই না হয় আত্মা বলি। যেটা নিরঞ্জন বললো যে থ্যাংক ইউ সো মাচ নিরঞ্জন, একটা প্রচণ্ড আনইউজুয়াল ঘটনা। মানে এরকম ঘটনা তো শুনেছি ভূতের মাছ নেই, বাট এরকম বন্ধু এরকমভাবে সত্যি আমার তো খুব আনইউজুয়াল লেগেছে। তোমাদের কেমন লেগেছে নিরঞ্জনকে কমেন্ট করে জানিয়ে দাও কেমন লেগেছে, তোমাদের কমেন্ট কিন্তু খুবই দরকারি। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করোনি, এরকম অদ্ভুত ঘটনা কিন্তু আসবে। এই যে নেক্সট ঘটনাই তো আসছে, তো আমি যখন 1 2 3 বলতে বলতে যতটুকু না সময় লাগে তোমাদের সাবস্ক্রাইব বাটনটা টিপতে এর থেকেও কম সময় লাগবে। চট করে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও আর সবার সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? তাহলেই তো এই ফ্যামিলিটা বড় হবে। যেমন নিরঞ্জনকেও কেউ শেয়ার করেছিল কথায় গল্প, আর বিগত 1 মাস ধরেও কিন্তু আমাদের সাথে আছে। তো চলো কমেন্ট করো অ্যান্ড আমি নেক্সট ঘটনায় যাই। কিন্তু যাওয়ার আগে যে আজকে ওই কথাটা তো বলাই হয়নি যে আমরা কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটোবেলায় সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া। ঘটনাটা পাঠিয়েছে মৌসুমী দত্ত, ওর বান্ধবীর সঙ্গে হয়েছে। বান্ধবী মানে আমি আর মৌসুমী তো একই স্কুলে পড়তাম, কিন্তু ও টিউশন আলাদা পড়তো, তো টিউশন ব্যাচের ফ্রেন্ড। তো মেয়েটাকে 1-2 দিন বার দেখেছি মৌসুমীর সাথে, হাই হ্যালো ওইটুকুনি আমি দেখেছি, বুঝেছি কার কথা বলেছো।
তো ওর মেয়ে এই ঘটনাটা না 6 মাস আগে হয়েছে। তো মানে 6 মাস মানে ওই ধরো নভেম্বরের দৌরান হয়েছে। তো আমি বলেছিলাম মৌসুমীর মা বেডরিডেন ছিল, তারপর মৌসুমীর মা মারা গেল। তো ওর এইসবের জন্য না মানে ওকে আর দেখতে যাওয়া হয়নি। তো পরে আর কি সব কিছু মানে যখন ওর মায়ের ইয়ে হলো তখন আফটার ওইসব কিছুদিন যাওয়ার পর ও দেখা করতে গেছিলো। হ্যাঁ, আর ইনসিডেন্টটা হয়েছে তোমার ধরো কবে, নভেম্বরের লাস্টে মোস্ট প্রবাবলি। কিন্তু এই যেই মানে ব্যাপারটা কি হয়েছে, ওর মেয়ে ক্লাস 7-এ পড়ে। হ্যাঁ, যার কথা বলছি ওখানে আমি না হয় প্রীতির নাম দিয়ে দিই। হ্যাঁ, ওকে আমি প্রীতি বলেই চিনতাম, কিন্তু ওর ভালো নাম একটা আছে, সবাই ওকে প্রীতি প্রীতি বলেই ডাকে। তো প্রীতি ওর ক্লাস 7-এ পড়ে, তো ম্যাথসের টিউশন দিয়েছিল। টিউশনটা একটু দূরে ছিল, তো আমাদের ওখানে কিন্তু এখনো সাইকেল রিক্সাটা চলে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি মৌসুমের বাড়িতে গেলে সাইকেল রিক্সা করেই যাই, তো এটাই চলে আমাদের ওখানে এখনো। তো সাইকেল রিক্সা করে যাচ্ছে। আর আমাদের ওখানে মানে বুঝতেই পারছো পাহাড়ি অঞ্চল, তো সমতলও আছে, আবার কিছু মানে চড়াই উত্তরায়ও আছে। হ্যাঁ, তো ও কি করে, ও স্যারের বাড়িতে দেয়, দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়তো টুকটাক বাজার বুজার যদি করার থাকে ওগুলি করে, না হলে কোথাও মন্দিরে গিয়ে বসে থাকে। তারপর 1 ঘন্টার পরে 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট পর স্যার যখন ছুটি দেয় আবার ওকে মেয়েকে নিয়ে চলে আসে। হ্যাঁ, তো বলছে 1-1.5 ঘন্টার জন্য আবার কি আসবো ঘরে। তো ঠিক আছে, যেহেতু দূরও বললাম, তো ওনাদের একটা মানে সাইকেল রিক্সা একটা ঠিক করাই ছিল। ও মানে দিয়ে যেত, আবার 1-1.5 ঘন্টা ভাড়া পেতো, আবার ঠিক ওই টাইমে চলে আসতো সাইকেল রিক্সাটা। তো আসার সময় কি হয়েছে, মা মেয়ে মানে উঠেছে, তো তারপর একটা স্লো এরকম আছে, ঢালু এরিয়া আছে বাড়িতে আসার জন্য। ওই ঢালু এরিয়াতে কি হয়েছে, মানে জিনিসটা মানে ডিসব্যালেন্স হয়ে এমনভাবে রিক্সাটা উল্টে পড়েছে না, মেয়েও পড়েছে মাও পড়েছে, থ্যাংক গড মেয়েটার কিছু হয়নি, রিক্সাওয়ালাটারও কিছু হয়নি। কিন্তু এই প্রীতির যে পুরো এই কলার বোন এগুলি, এটা নাকি অনেক টুকরো হয়ে গেছে, মানে প্রচণ্ড বেকায়দায় পড়ে গেছে, বুঝেছো। আর পাথর পুথরও ছিল। হ্যাঁ, একটু পাহাড়ি অঞ্চলের টাইপের, মানে পাহাড়ের ওদিকে। হ্যাঁ, তো পড়েছে, অ্যান্ড তারপর তো নার্সিং হোমে অ্যাডমিট করতে হয়েছে, অ্যান্ড ওর নাকি অপারেশনও করতে হয়েছে। তো বুঝতেই পারছো হসপিটালে নাকি ওর মানে নার্সিং হোমটাতে অনেকদিন ওকে থাকতে হয়েছে। তো এটা পরে আর কি মৌসুমীকে গল্প করেছে। তারপর এইটা ঠিক হতে প্রায় 5-6 মাস তো লেগেছে, অ্যান্ড অলসো ও পাটনা যাওয়ারও প্ল্যানিং করছে, মানে আরেকবার একটু দেখিয়ে আসবে আর কি। তো ওর মা চলে এসছে, প্রীতির মা চলে এসছে, অ্যান্ড বুঝতেই পারছো নার্সিং হোমে মাও দেখতে আসে, রাত্রেবেলা ওর প্রীতির হাজব্যান্ড থাকে। তো যেহেতু এইটা না অনেকদিন টানা আর কি অপারেশনের পর শুয়ে থাকতে থাকতে প্রীতির ভালো লাগছে না, তখন নার্সকে বলছে যে আমি একটু হাঁটাহাঁটি করব। তো বলছে এখন তো অনেক পেশেন্ট আছে, আর তোমারও অপারেশন হয়েছে, মানে ঠিক আছে তুমি ভিড়ভাড় কমুক, ওই যখন মানে মানে বাইরের পেশেন্ট মানে ভিজিটার্সদেরকে যখন আসতে দেয় না, যখন মানে শুনশান থাকে একটা টাইম, মানে রাত্রের বেলা একটা টাইমের পরে তো আর কাউকে অ্যালাউ করে না, তাহলে তখন তুমি এই প্যাসেজটাতে হাঁটাহাঁটি করো, কিন্তু অন্য জায়গায় যাবে না। তো ও যেখানে থাকতো প্রীতি যেখানে আছে না, ওটা হলো তোমার ধরো গ্রাউন্ড ফ্লোরে একটা তো এই সেকশন, একটা চাইল্ড ইউনিট আছে, মানে বাচ্চাদের যদি অসুখ টসুখ হয়, মানে চাইল্ড স্পেশাল ইউনিট ওইটা আছে, আরেকটা আছে বার্ন ইউনিটে অত বেশি রুম নেই, ধরো 3-4টা রুম আছে। এবং দেখো বার্ন পেশেন্টটা তো সবসময় থাকে না, কিন্তু যখন আসে প্রচণ্ড ক্রিটিক্যাল কন্ডিশনেই আসে, তো ওইটা ওই ফ্লোরেই আছে আর কি। তো এক একটা ইউনিট আলাদা আলাদা। তো সেদিন রাত্রে প্রীতি ওর হাজব্যান্ড এসছে, হাজব্যান্ড তো টায়ার্ড থাকে না অফিস করে, ও শুয়েছে, অ্যান্ড প্রীতি না হাঁটতে হাঁটতে মানে ওই নার্সটার ডিউটি শেষ, তো নার্সটাকে বলছে যে আমি কিন্তু যাচ্ছি, তুমি কিন্তু এই ইউনিটের বাইরে যেও না। তো বলছে ঠিক আছে। তো বলছে আমার ডিউটি শেষ, আমি কিন্তু যাচ্ছি। তা তখনই মানে কথা বলতে বলতে রাতের নার্সও চলে এসছে, মানে চেক আপ করার জন্য। তো বলছে যে আপনাকে চেক আপ করবো। তো বলছে আমি একটু হাঁটছিলাম, আপনি অন্যকে চেক আপ করে নিন, নামকে আমি 10 মিনিট হেঁটে নিই। বলছে ঠিক আছে। তো ওই নার্সটাও বললো যে এইখানেই থাকবেন, আপনি কিন্তু অন্য জায়গায় যাবেন না, কারণ আপনার মেডিসিন চলছে এখনও, কিন্তু মানে জিনিসটা একটু আছে, মানে রিস্ক পিরিয়ড এখনও যায়নি আপনার। ঠিক আছে। তো নার্স অন্য পেশেন্ট দেখতে চলে গেছে। তো উনি না আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, ওই যে বলে না কিউরিসিটি, ওর মনে মনে কিউরিসিটি হচ্ছিল যে চাইল্ড ইউনিটে গেল, দেখো ছোটো ছোটো বাচ্চাগুলি শুয়ে আছে, কারোর ড্রিপ লাগছে, কেউর মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো ওই সাইডে দেখছে যে মানে বুঝতে পেরেছে, মানে ও তো জানে কোন জায়গায় কি ইউনিট আছে, হাজব্যান্ড ওর সঙ্গে গল্প করেছিল। তো দেখছে বার্ন ইউনিট একটা আছে। হ্যাঁ, মানে বার্ন ইউনিটের দিকেও আস্তে আস্তে হাঁটা শুরু করেছে, দেখে কি উনি আস্তে আস্তে হাঁটা, মানে ওর একটা কিউরিসিটি ছিল যে
পুড়ে গেলে মানুষকে দেখতে কেমন হয়। আবার নিজে নিজে এটাও ভাবছি আমি তো কোনোদিনও এরকম পুরা দেখিনি, কি বাবা যদি আমার ভয় লাগে, দেখে যদি আমি মানে সহ্য না করতে পারি, এটাও আবার ভাবছি। ভাবতে ভাবতে তারপর মনে মনে হলো যে দূর, দেখার দরকার নেই রে বাবা, এমনি এই অবস্থা, একটা অ্যাক্সিডেন্টে এই অবস্থা, দেখার পর যদি আমার মানসিক চাপটা বেড়ে যায়। এই বলেই না যেই ঘুরতে যাবে, বা আমি তো বললাম 3-4টা রুম আছে, ঠিক প্রথম রুমটা না, দ্বিতীয় রুমে দরজা মানে দরজাটা যেমন খুলে দেখেছি কি মুখটা পুরা, হাতগুলি পুরা, একটা পেশেন্ট না খুব আস্তে আস্তে চলে চলে আসছে, হ্যাঁ আস্তে আস্তে না পা টেনে টেনে আসছে। দেখে তো একটু ভয় পেয়ে গেছে, কারণ কোনো মানে যারা আমরা দেখিনি হট করে যদি ওরকম পেশেন্ট দেখি তো আমি তো ওখানে মূর্ছা যাবো, ও যে কি করে মূর্ছা যায়নি ওই জানে। ও না ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে না মানে আস্তে আস্তে হাঁটছে তো, আর যদিও ডিস্টেন্স অনেকটা ছিল, ও না টার্ন নিয়ে আস্তে আস্তে ওর ইউনিটের দিকে যাচ্ছে। ইন দ্যাট টাইম ওই নার্সটা আসছে, বলছে আপনাকে কিন্তু চেক আপ করবো এখন। তখন বলছে যে আমাকে তো চেক আপ করবেন, ওখানে বার্ন ইউনিটের বোধহয় বার্ন একজন পেশেন্ট আছে, ওনার বোধহয় কিছু দরকার আছে, আপনি কি একটু দেখবেন। যে বার্ন ইউনিটের পেশেন্ট বাইরে, বলছে হ্যাঁ আমি দেখলাম, মানে পুরো পুড়ে গেছে, আমার তো দেখেই কেমন লাগছে। বলছে আপনাকে না মানা করেছি বার্ন ইউনিটের দিকে যেতে, না আপনি গেলেন কেন। বলছে অ্যাকচুয়ালি আমি তো মানে ও এখানে মিথ্যে কথা বলেছে, বলছে আমি জানি না, হাঁটতে হাঁটতে এমনি গেছি, আমি পুরোটা যাইনি, আমি জাস্ট ওই মানে চাইল্ড স্পেশাল ইউনিটটার খানিকটা গিয়ে আমি ফিরে এসেছি। তখনই আমি এক ঝলক দেখেছি যে ইউনিটটাতে একটু অন্যদিকে দেখছি একজন মহিলা আর কি, কিন্তু মনে হচ্ছে পুরো পুরা। বলছে আপনি বুঝতে পারছেন বার্ন ইউনিটে মানে কেমন পেশেন্টকে রাখে। তো বলছে অ্যাকচুয়ালি আমার এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স না, প্রীতি বললো। তখন নার্স বললো যে দেখুন 80% 70% যাদের পুড়ে যায়, খুব ক্রিটিক্যাল কন্ডিশন যাদের, বা 60% পুড়ে যায়, মানে এমনভাবেই পুড়ে যে হয়তো হাঁটাচলা করারও ক্ষমতা নেই, দ্যাটস ওয়াই ওনাদেরকে ওখানে স্পেশাল একটা বক্স থাকে, ওখানে রাখা হয়, সো দ্যাট এতটা জ্বালা পোড়া করে তো ঠান্ডা একটা অনুভব দেওয়ার জন্য, ফিলটা দেওয়ার জন্য। আপনার কি মনে হচ্ছে ওরকম পেশেন্ট এরকম হেঁটে হেঁটে আসতে পারে। তখন নার্সটা বললো আমি এর জন্য আপনাকে না করেছিলাম, আপনাকে এত ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, মানে ঘুমের ইঞ্জেকশনও দেওয়া হচ্ছে, পেইন কিলারও দেওয়া হচ্ছে, আপনি গিয়ে ঘুমুন, ঠিক আছে, এখানে থাকার দরকার নেই বলে নার্স ওকে নিয়ে ওর চেক আপ করে সব কিছু মানে মেডিসিন যা দেওয়ার ছিল ওনাকে খাইয়ে বলছে আপনি কিন্তু বেরোবেন না। ঠিক আছে। পরের দিন সকালবেলা ও তো ঘুম থেকে উঠেছে, উঠে ওর মা খাবার দাবার নিয়ে এসছে, তো খেয়ে দিয়ে ওর মানে ওই নার্সটা আসছে যে দিনে আর কি ডিউটি করে, তো নার্সটা এসে জিজ্ঞেস করছে ওনাকে যে কি হলো, তোমাকে যে মানা করলাম তুমি নাকি বার্ন ইউনিটের ওদিকে গেছো। তো বলছে যে না আমি তো জানতাম না, কেন আপনাকে ওই নার্সটা বলে দিয়েছে। বলছে হ্যাঁ বলে দিয়েছে, বললো যে তুমি নাকি কোন পেশেন্টকে দেখেছো, তোমাকে তো নাই করেছি, কারণ এই মেডিসিনগুলি তো খুব স্ট্রং, অনেক রকমের অনেক প্রবলেম হতে পারে, তুমি যদি ওখানে ফেইন্ট হয়ে পড়ে যেতে তখন, তো তোমার তো উইকনেস এখনো যায়নি। তো এরকম করে বলছে তুমি কি কোন পেশেন্টকে দেখেছিল, কোন জায়গা থেকে হেঁটে আসলো। বলছে ওর পুরো মনে আছে প্রীতির। তো বললো যে আমি প্রথমটা না দ্বিতীয় রুমের একজন পেশেন্টকে আমি হেঁটে হেঁটে আসতে দেখেছি, তখন আমি ভেবেছি ওনার হয়তো কোনো দরকার প্রয়োজন আছে, তাই আমি নার্সকে বলেছি। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বলছে তোমার তো মেডিসিন খুব স্ট্রং চলছে, হাঁটাহাঁটি করতে হলে না তুমি ঘরে হাঁটাহাঁটি করবে, তুমি কিন্তু বাইরে যাবে না। ঠিক আছে। ওনার মাকেও বললেন, হাজব্যান্ডকেও বললেন, যে বুঝতে পারি যে উনি তো সবসময় কামে কাজে থাকা মহিলা, এরকম করে বসে থাকতে ভালো লাগে না, বাট অপশন নেই, এটা কিন্তু শরীর খারাপ করলে, এটাকে অ্যাক্সিডেন্ট করলে এটা তো আর আমাদের হাতে থাকে না, কিন্তু যখন হয়ে গেছে একটু তো রেস্ট নিতেই হবে। আপনার হাঁটাহাঁটি করলে আপনি ঘরের চত্বরে হাঁটবেন, এই তো এইখানে বিছনা 4-5টা ধরে ধরে হাঁটবেন, কারণ এখনও কিন্তু আপনি উইক রয়েছেন, এখনও যদি পুরুষ ঠিক হয়ে যেতেন আপনাকে তো ডিসচার্জ করেই দেওয়া হতো, তাই না। তো এরকম করে বলে গেছে। তো এর ঠিক 1 সপ্তাহ পর ডিসচার্জ হয়েছে। তখন ওই নার্সটা আর কি ছিলেন, ওই নার্সটা ছিলেন তখন বলছে যে তুমি তো ঘরে যাচ্ছ, ওর মাও ছিল, সবাই এসছে, ডিসচার্জ হবে, মেয়েও এসছে, তো মেয়ে বাবার সঙ্গে ছিল, মা ছিল। তো নার্স কথা বলছে যে উনি তো ওনার মানে হাজব্যান্ড গিয়ে পেপার টেপারের কত সব তো ওয়ার্ক আছে এগুলি করছিল, মেয়ে ওনার সঙ্গে ছিলেন, অ্যান্ড মা আর প্রীতি একসঙ্গে ছিল। তো নার্স বলছে যে প্রীতির মাকে বলছে আপনি না গিয়ে ওনাকে একটু ঝাড়িয়ে দেবেন, হ্যাঁ। বলছে কেন। তখন বলছে যে আপনার মেয়েকে আমি মানা করেছিলাম, কিন্তু ও বার্ন ইউনিটের কাছে গেছে, আমি বলতাম না, কিন্তু ওর তো অলরেডি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অনেকে বলে যে হাওয়া ঠাওয়া লাগলে আরও নানা রকমের ফিজিক্যাল মানে অনেক রকমের প্রবলেম হয় আর কি। আমি যেটা বলি যে নেগেটিভ অরা যদি পজিটিভ অরার সঙ্গে টাচেও চলে আসে, তো পজিটিভ অরাটা ডিস্টার্ব হয়। তো বলছি সেদিন যে তুমি দেখেছিলে
সেকেন্ড রুমে একজন বার্ন পেশেন্ট ছিল, কারণ ফার্স্ট রুমে কিছু প্রবলেমের জন্য ফার্স্ট রুমে রাখা হয়নি, যদিও পেশেন্ট ছিল না, একজনই ছিল বার্ন পেশেন্ট, এবং ওনার কোনো একটা অ্যাক্সিডেন্ট, সেটা মানে কাপড়ে আগুন লেগে, দেশলাইয়ের থেকে আগুন লেগে না প্রদীপের থেকে আগুন লেগে উনি বুঝতে পারেননি, আর সিনথেটিক পরা ছিল তো জিনিসটা, পুরো জ্বলে গেছেন। বলছে তুমি ঠিকই দেখেছো, কিন্তু তুমি যখন দেখেছো তার 2 ঘন্টা আগে ভদ্রমহিলা মারা যায়, তোমার কথা শুনে কোথাও না কোথাও সেই নার্সের কিন্তু ডাউট হয়েছিল, এবং সেই ইউনিটে যে নার্স ছিল ওনার সঙ্গে কথা বলেছে, তো সেই সঙ্গে সঙ্গে গিয়ে দেখেছে, ডক্টররা গিয়ে দেখেছে উনি কিন্তু মারাই গেছিলেন। তো যাই হোক, তোমাকে বলিনি, নাহলে তোমার হয়তো অসুবিধা হবে, এবং ওটার জন্য বলিনি, যেহেতু তুমি দেখা পেয়েছো, তোমাকে দেখা দিয়েছে যাতে তোমার কোনো রকমের হার্ম না হয়, আমি কিন্তু বলেছিলাম যে রুমে হাঁটাহাঁটি করো। যদিও আমরা হসপিটালে থাকি, আমরা সায়েন্স বিশ্বাস করি, বাট হসপিটালেও জানো তো আমাদের এমন অনেক কিছু দেখতে হয়, কিন্তু আমরা সেটা প্রকাশ্যে আনতে পারি না। তুমি এত ভালো মেয়ে, তোমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, তাই বললাম যে তুমি ঝাড়িয়ে নিও, ভগবানের নাম জপ করো, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। তো যাই হোক, প্রীতিও ওনাকে মানে, যাকে আমি মানি আর কি, আমাদের গুয়াহাটিতে মোটামুটি সবাই ওকে মানে আর কি, চেনে, ও সন্তোষী মার তো ওই দাদাকে ওর দাদা জল পড়া দেয়, একটা কালো কার হাতে বাঁধতে দেয়, হ্যাঁ। তো দাদা বলছে দূর, ওরকম কোনো কিছু হবে না, ওই একটু দেখা দিয়েছিল আর কি, দেখা দিয়েছিল তুই দেখে ফেলেছিলি, ওর যাওয়ার সময় তুই দেখে ফেলেছিলি, হ্যাঁ, ও তোকে দেখা দিতেও চাইনি, এরকম করে বলে দিয়েছে নাকি প্রীতিকে। তো এইসব কথা মৌসুমীকে যখন বলেছে, মৌসুমী এসে তো আমাকে বলেছে, তো প্রীতিকেও বলেছে যে রুমকি চ্যানেলটা দেখিস, তোর ঘটনাটা কিন্তু শেয়ার করবো, বলছে একদম একদম শেয়ার করিস। আর যাই হোক, প্রীতিও দেখছে, তো যেহেতু প্রীতি এখন আমার সঙ্গে ফেসবুকেও আছে, তো বলছে যে আমার ডাক নামটাই নিতে বলিস, ভালো নামটা, আর যেহেতু হসপিটালে আমি যারা আমাদেরকে চেনে, গুয়াহাটিরই ম্যাক্সিমাম আমার ফ্রেন্ড লিস্টে আছে, যারা আমাদেরকে চেনে তো বুঝেই যাবে কোন হসপিটাল বা নার্সিংহোমের নাম নিচ্ছে, তো দরকার নেই। আমিও তো মৌসুমি বলেছে না না বলে, ও বলেও না, সোশ্যাল মিডিয়াতে কোনো নাম কিছু বলেও না। তো এই ছিল প্রীতির একটা ঘটনা, প্রচণ্ড লোমহর্ষক ঘটনা। আমি তো এবার গুয়াহাটি যাবো, আমি বাবুকে বলবো ওই ওই নার্সিংহোমে, আমি বলেছিলাম যে যেটা মৌসুমিও বলেছিল বাড়ির ওখানে, কেন ওই রুম ওই রুমগুলি ভাঙতে বাধ্য হয়েছে, এখন তো নতুন কনস্ট্রাকশন হয়ে গেছে, সব বলবো। তো কেমন লাগলো আজকে মৌসুমীর পাঠানো ঘটনা, কেমন লাগলো আজকের এপিসোডটা, কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। তো আর জানেন তো, প্রতি মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার এপিসোড চলে আসি দুপুরবেলা, অ্যান্ড যখন আমি শনিবারে লাইভে আসি তখন আর কি রাত্রেবেলা লাইভে আসি, তো শনিবার 9টা সাড়ে 9টার দিকে আসি, তখন সানডে আর কি এপিসোডটা দিই না। আর শর্টসগুলিও দেখবেন, নতুন নতুন ঘটনা আসছে। তো আজকের এপিসোডটা বন্ধুগণ এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।